প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন ব্রিগেডে। ইতিমধ্যেই বিজেপির প্রচার শুরু হয়ে গিয়েছে। মোদী একাধিক সভাও রাজ্যে করে গিয়েছেন, কিন্তু ব্রিগেড দিয়েই বিজেপির স্ট্র্যাটেজি কি এবারের প্রচারের সেটা বোঝা যাবে। আমি আজকে আপনাদের বলবো বিজেপি কি স্ট্র্যাটেজি নিয়ে এবার নির্বাচনের প্রচারে নামতে চলেছে। সেই সঙ্গে বলবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা বড় ইচ্ছা পূরণ হতে চলেছে। এখনো পর্যন্ত যা খবর তাতে তার ইচ্ছা পূরণ হচ্ছেই। বিজেপি এবার নির্বাচনের যে স্ট্র্যাটেজি ঠিক করেছে সেই পথেই এখনো অব্দি হাঁটছে, কিন্তু স্পষ্টভাবে সেই ইঙ্গিতটা আমরা এখনো পাইনি। সেই পথে হেঁটে নরেন্দ্র মোদী ব্রিগেড থেকে বুঝিয়ে দেবেন কি হতে চলেছে। একসঙ্গে আপনারা জেনে রাখুন বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। যেখানে জিতছেই দল এই বলে তারা ধরে নিয়েছে, সেই রকম 150 মতো আসনের প্রার্থী ঠিক হয়ে গিয়েছে। আমি সেগুলো বলবো আপনাদের। আর এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাকি বলছে শুভেন্দুর ইচ্ছা পূরণ কেমন আর কিভাবে তা হতে চলেছে তা জানতে দেখুন ও শুনুন পিনাকি বলছে। ভোট ঘোষণা হলেই প্রার্থী তালিকা প্রকাশ। গত বিধানসভা নির্বাচনেও দেখা গিয়েছিল বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করতে অনেক দেরি করে ফেলেছে, কিন্তু এবার আর সেটা তারা করতে চাইছে না। ইতিমধ্যেই এ নিয়ে আলোচনা হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবনেও বৈঠক হয়েছে, আপনারা জানেন। সেখানে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী, মন্ত্রী শান্তনু ঠাকুর, মনোজ টিগ্গা, এরা অনেকে ছিলেন। সেই বৈঠক থেকে বেরিয়ে তারা কেউ কোনো প্রার্থীর নাম বলেননি, কিন্তু সূত্র বলেও তো একটা বিষয় থাকে। সেই সূত্রের খবর বলছে দলের জেতা আসন এবং সবচেয়ে বেশি সম্ভাবনাময় যেসব আসন তার প্রার্থী কে কে হবেন, কোথায় কে দাঁড়াচ্ছেন, এটা মোটামুটি চূড়ান্ত হয়ে গিয়েছে। এখন খালি দলের যে সংসদীয় কমিটি, সেই সংসদীয় কমিটির সিলমোহর পড়া বাকি রয়েছে। দেখুন পশ্চিমবঙ্গে না বরাবর নেগেটিভ ইস্যুতেই ভোট হয়। আমি এই ভালো কাজ করেছি তা দিয়ে ভোট হয় না। আমরা যদি কংগ্রেস থেকে যে বামেরা এই রাজ্যে ক্ষমতায় এলো সেটা যদি পর্যালোচনা করি, দেখি যে কংগ্রেসের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ তৈরি হয়েছিল তা থেকেই বামেদের আগমন। আবার 34 বছর বাম রাজত্বের পরেই একটা বাম বিরোধী হাওয়া তৈরি হয়েছিল, তা দিয়েই তৃণমূলের উত্থান এবং 2011 সালে পতন বামেদের এবং ক্ষমতায় আসা তৃণমূলের, সেটাও কিন্তু নেগেটিভ ভোটে। এবার এই রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে নেগেটিভ ভোট তো অনেক আগে থাকতেই তৈরি হয়েছে। প্রথম 5 বছর ক্ষমতায় থাকার পরেই, মানে প্রথম বছরেই তো সারদা, নারদা, রোজ ভ্যালি ইত্যাদি প্রভৃতি প্রচুর কিছু। তারপরে এখন ডিএ থেকে শুরু করে 26,000 চাকরি চলে যাওয়া, রাজ্যের বিভিন্ন জায়গায় ধর্ষণ এবং সেগুলো নিয়ে শাসক দলের মন্তব্য, স্বয়ং মুখ্যমন্ত্রীর মন্তব্য, স্বয়ং মুখ্যমন্ত্রী যে ধর্মীয় মেরুকরণের তাস খেলছেন, এসব মানুষের মনে আছে। কিন্তু বিজেপি এই দুর্নীতির নেগেটিভ ভোট পেয়ে জিততে চাইছে না। গোটা দেশেই বিজেপির যে স্ট্র্যাটেজি থাকে পশ্চিমবঙ্গেও সেই স্ট্র্যাটেজি মেনেই বিজেপি ভোটের প্রচার করতে চাইছে। আমি একটা দায়িত্ব নিয়ে বলছি আপনাদের। দেখুন বিজেপি মনে করছে যে দুর্নীতির কথা তো মানুষ জানেন, সেটা নিয়ে তো মানুষের মনে একটা ক্ষোভ বলুন, বিক্ষোভ বলুন, ঘেন্না বলুন, পরিত্রাণের আশা, চলে যাক এই সরকারটা, এটা তো মানুষের মধ্যে আছেই। কিন্তু বিজেপিকে কেন ভোট দেবে? তৃণমূলকে দেবে না এটা তো মানুষের মনে ঠিক আছে, কিন্তু বিজেপিকে কেন মানুষ ভোট দেবে এটা কিন্তু বড় প্রশ্ন। রাস্তাঘাটে না যারা চেনেন আমাকে বা কমেন্টেও আপনারা দেখবেন, আমার যে কমেন্ট আছে মানুষের মূল কয়েকগুলো প্রশ্ন। একটা হচ্ছে, দাদা এবার বদলটা হবে তো? আমি উত্তর লিখছি, আপনি চাইলেই হবে। দ্বিতীয় একটা প্রশ্ন আসছে, আচ্ছা এবার ভোটটা ঠিক সময়ে হবে তো? রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে না তো? এই যে প্রশ্নগুলো আসলে যারা করছেন তারা হ্যাঁ উত্তর শুনতে চান। সকলেই চাইছেন রাষ্ট্রপতি শাসন হোক, তারপরে ভোট হোক, এটা যারা চাইছেন তারাই এটা লিখছেন। এটাই মানুষের বৈশিষ্ট্য। তৃতীয় যে প্রশ্নটা আসছে, আচ্ছা ভোট হলে আমরা ভোট দিতে পারবো তো? তার মানে এই রাজ্যের মানুষের মধ্যে একটা
তৈরি হয়েছে যে ভোট দিতে পারবো তো, এটা তো দীর্ঘদিনের একটা ক্ষোভ যে সবাই ভোট দিতে পারেন না, বিশেষ করে গ্রামাঞ্চলে। এই যে বিষয়টা, তার সঙ্গে এসআইআর যুক্ত হওয়ার পরে মানুষের মধ্যে না আরো একটা নতুন প্রশ্ন তৈরি হয়েছে। তারা বলছেন, আমি তো চাই এই সরকার চলে যাক, তবু ওরাই ক্ষমতায় আসবে, দেখবেন ওরা যেমন করে আসে তেমন করেই আসবে, টাকা দিয়ে সব কিনে নেবে। এই দেখুন, এর সম্ভাবনাকে কখনো উড়িয়ে দেওয়া যায় না, কখনো বলে দেওয়া যায় না যে মানুষ চাইলেই পরিবর্তন হবে। কারণ এখানে নির্বাচন কমিশনের কি ভূমিকা থাকবে? আমি আগে বলেছি, নির্বাচন কমিশন এবার যে প্ল্যান করেছে তাতে এইসব চলবে না। কিন্তু তারপরেও মানে নির্বাচন কমিশন ডালে ডালে চলছে, তৃণমূল পাতায় পাতায় চলছে কিনা সেটা তো ঘরে বসে বলা সম্ভব নয়, মনের কথা কে বলবে। কিন্তু তাদের সাফল্য পাবে না এটাই আশা করা উচিত, কারণ আমাদের আশা নিয়েই তো বাঁচতে হয়। এই যে পরিস্থিতি, এই সময় বিজেপির যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি হচ্ছে বিজেপি ক্ষমতায় এলে মানুষ কি কি পাবেন। প্রথমেই বলা হচ্ছে যে এই অমিত শাহ প্রচারে এসে বলে গেলেন সপ্তম বেতন কমিশন হবে, দীর্ঘদিন ধরে রাজ্যে চাকরি হয়নি বলে অনেক মানুষ বঞ্চিত, সেই বঞ্চিতরা 5 বছরের ছাড় পাবেন। বলা হচ্ছে যত শূন্য পদ আছে, এর রাজ্যে শূন্য পদের হিসাব নিয়ে আমি একদিন একটা প্রতিবেদন করব। আপনারা অবাক হয়ে যাবেন, এক একটা বিশ্ববিদ্যালয়ে যত পদ তার অর্ধেকের বেশি শূন্য হয়ে রয়েছে। প্রতিটি কলেজের এক অবস্থা। আমি তো এটা শিক্ষা জগৎটা বললাম, একইভাবে সরকারি সব দপ্তরে শূন্য পদ, এইটা পূরণ করা হবে, এগুলো বলা হচ্ছে। এবং এগুলোর সঙ্গে উদাহরণ দিচ্ছে বিজেপি, যে ত্রিপুরায় আমরা এসেই কেন্দ্রীয় হারে বেতন কমিশন করেছিলাম, আমরা পারি, আমরা করব। এবং অন্য রাজ্যে কি কি উন্নয়ন হয়েছে, কোথায় কোথায় কৃষকদের কি সুবিধা দেওয়া হয়, মহিলাদের লক্ষ্মীর ভান্ডারে এখানে যেমন টাকা দেওয়া হয় তেমনি বিজেপি শাসিত রাজ্যগুলোতে কত দেওয়া হয়। এই যে উদাহরণগুলো, এই উদাহরণগুলো দিয়ে পজিটিভ ভোট পেতে চাইছে বিজেপি। তাই আমি একটা জিনিস আপনাদেরকে বলেই দিচ্ছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন শনিবার, কিন্তু তিনিও উন্নয়নের কথা বলবেন। এই রাজ্য কি পেয়েছে আর কি পায়নি, কেন পায়নি, বিজেপি এলে কি পেতে পারে, এমন আশার কথাই প্রধানমন্ত্রী শোনাবেন। তার সঙ্গে রাজ্যেরও কিছু প্রাপ্তি ঘটবে প্রধানমন্ত্রীর এই সফরে। তবে তার আগে একটা কথা, আপনাদের জন্য আমি যে প্রতিবেদন বানাই তাতে অনেক সময় এবং পরিশ্রম দিতে হয়। যদি আপনারা ভালোবেসে আমাকে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে টাকা পাঠান, তাহলে আরো ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাবো আমি। দেখবেন ভিডিওর নিচে যেখানে সাবস্ক্রাইবার বাটন থাকে তার পাশেই থ্যাঙ্কস বাটন আছে। এই থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমাকে ভালোবেসে যার যেমন সামর্থ্য তেমন টাকার সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। এই দফার প্রধানমন্ত্রী কি কি বলতে পারেন এবং করতে পারেন, সেটার আগে আমরা মূল বিষয়টা থেকে একবার ঘুরে আসি। এবং প্রার্থী তালিকার কথা যেটা বললাম সেটাও আমি আর একটু বিস্তারিত বলবো, যে বিজেপির যেসব জেতা আসন রয়েছে সেখানে সব বিধায়ক টিকিট পাবেন না। এটা আমি আগেও বলেছি, আবার বলছি, বিজেপির যত গতবার 77টি আসনে বিজেপি জিতেছিল, তারপর সেটা তৃণমূলে অনেকে চলে গেছেন, কমতে কমতে অনেক নিচে। এর মধ্যেও 10% মানে ধরুন জনা দশেক তারা টিকিট পাবেন না, কেউ অসুস্থ, কেউ বয়স হয়েছে, বা কাউকে কাউকে দল আর দাঁড় করাতে চাইছে না, এরকম একটা পরিস্থিতি বিজেপিতে রয়েছে। কিন্তু রাজ্যের এবার ভিভিআইপি কেন্দ্র নন্দীগ্রাম নয়, এবার ভিভিআইপি কেন্দ্র ভবানীপুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বড় বোন ভবানীপুর, তিনি কি প্রার্থী হবেন এখানে এখনো স্পষ্ট নয়। কিন্তু বিজেপির যার সিদ্ধান্ত এখনো পর্যন্ত জেনেছি, ভবানীপুরে প্রার্থী হতে চাওয়া শুভেন্দু অধিকারীর যে ইচ্ছা, সেই ইচ্ছা পূরণ হচ্ছে, মোটামুটি ফাইনাল। শুভেন্দু ঘনিষ্ঠরা অনেকদিন ধরেই বলছিলেন যে দাদা এখানে প্রার্থী হবেন, শুভেন্দুকেও ওখানে অনেক কিছু করতে দেখা গিয়েছে, কিন্তু দল রাজি হবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন ছিল। কিন্তু এখনো পর্যন্ত যা খবর, খুব বড় কিছু বদল না হলে শুভেন্দু অধিকারী আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আবার চ্যালেঞ্জের মুখে। এবং তাহলে নন্দীগ্রামের কি হবে বলবো, আমি সেটা বলবো, কিন্তু ভবানীপুরে কেন মমতার ভয় এটা জানা দরকার। এসআইআর প্রক্রিয়া শুরুর সময় কমিশন জানিয়েছিল ভবানীপুর বিধানসভা কেন্দ্রের যে মোট ভোটার সেটা হচ্ছে 2,06,295।
16 ডিসেম্বর 2025 যে খসড়া তালিকা প্রকাশ হয় তাতে দেখা যায় 44,786 জনের নাম বাদ গেছে। তারপর যে এসআইআর এর পরে যে তালিকা প্রকাশ হয়েছে তাতে ওইখান থেকে আরো 2,324 জনের নাম বাদ পড়েছে। সব মিলিয়ে ভবানীপুর আসনে বাদ পড়েছে 47,094 জনের নাম। এবার দেখুন, এই 47,000 বাদটাই কিন্তু শেষ কথা নয়, এরপরেও 14,154 জন, শুধু ভবানীপুর কেন্দ্রে বলছি, 14,154 জনের নাম অমীমাংসিত তালিকায় রয়েছে। মানে সেখানে ওই বিচারাধীন, বিচারকরা সিদ্ধান্ত নেবেন এরকম রয়েছে। এর অর্ধেক থাকবে না যদি ধরে নেওয়া যায়, 14,000-এর মধ্যে ধরে নেওয়া যায়, তাহলে ভবানীপুর আসনে মোট বাদ যাবে 54,000 নাম। এবার দেখুন, গত বিধানসভা নির্বাচনে এই আসনে তৃণমূল জিতেছিল 28,719 ভোটে, শোভনদেব চট্টোপাধ্যায় দাঁড়িয়েছিলেন। পরে মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচনে 58,835 এরকম একটা ভোটে জিতেছিলেন। কিন্তু এটা তো উপনির্বাচন, উপনির্বাচনে যারা বিরোধী দলকে ভোট দেয় তারা বেরোয় না, আমরা জানি যে ওটা তো সরকার বদলাবে না, ওই ভোট নিয়ে অত মানুষের ইন্টারেস্ট থাকে না। কিন্তু 2016 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এই আসন থেকে জিতেছিলেন 25,301 ভোটে। 2016 ফ্রেশ ইলেকশন উনি দাঁড়িয়েছিলেন। তার আগেও কিন্তু 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে উপনির্বাচনে জিতেছিলেন। তাহলে মোটামুটি যদি ধরে নেওয়া যায় 2016-এ 25,000 আর 2021-এ 28,000 ভোটে তৃণমূল জিতেছিল। বলছে মোট বাদ যাওয়া ভোট নাম তার অর্ধেক যদি তৃণমূলের প্রাপ্য হয়ে থাকে, তাহলে ধরে নিতে হবে ভবানীপুর আসন একেবারে হাড্ডাহাড্ডি লড়াই, বিজেপি তৃণমূল শতাংশের হিসাবে এক জায়গায় রয়েছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছিলেন না, একদম ভুল করবেন না যে গোটা রাজ্যের জন্য, শুধু ভবানীপুর আসনের জন্যই যত ভোটে উনি জিতেছিলেন তার দ্বিগুণ ভোটারের নাম বাদ গেছে। যারা বলেন যে সব ভোটারই কি যারা বাদ গেছে তারা তৃণমূলকে দিয়েছে, আমিও বিশ্বাস করি না, কিন্তু মমতা ব্যানার্জি বিশ্বাস করেন। তাই জন্যই মমতা ব্যানার্জি বারবার বলছে এত বাদ দেওয়া চলবে না, সবাইকে ফিরিয়ে আনতে হবে। কেন বলছেন? কারণ উনি জানেন ওনার ভোটার বেশি বাদ গেছে। যদি বাম বা বিজেপি এই দাবি করতো তাহলে আমরা বুঝতাম যে তাদের ভয় আছে। ভয় যার সেই তো চিৎকার করে, সেই তো ধর্নায় বসে। যদিও মাঝপথে ধর্নাটা তাকে তুলে নিতে হয়েছে, কারণ লাভের লাভ কিছু হবে না উনি বুঝে গিয়েছেন। 14,154 জনের নাম বিবেচনাধীন ভবানীপুরে। বড় চিন্তা যে এদের মধ্যে বড় অংশটাই তো দুধেল গাই। এটা আমি কমিশন সূত্রে জেনেছি, বড় অংশটা দুধেল গাই। এবং ভবানীপুর আসন হচ্ছে একটা আসন যে আসনের অসংখ্য ভোটারকে খুঁজে পাওয়া যায়নি। মানে ভোটার বলবো কি করে, নাম, অসংখ্য নামের অস্তিত্ব পাওয়া যায়নি। মনে রাখবেন, শুধু ভবানীপুরের জন্যই মমতা ধর্ণা দিয়েছিলেন। এইবার সেই লড়াইটা নন্দীগ্রামের মতোই কঠিন হয়ে যাচ্ছে, কারণ শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন, একটা গ্রামাঞ্চলের আসন, ঠিক আছে? সেখান থেকে যদি কলকাতায় চলে আসেন এটা আরো বেশি আলোয় থাকবে, জাতীয় নেতারা বেশি করে আসবেন এখানে। আমি আপনাদের বলে দিচ্ছি, মমতাকে ভবানীপুরে এত বেশি সময় দিতে হবে এবার প্রচারে, তিনি বেশি বাইরে বেরোতে পারবেন না যদি এখানে প্রার্থী হন। কারণ ববি হাকিম এবং অরূপ বিশ্বাস এই এলাকাটায় সাহায্য করেন। ববি হাকিম, অরূপ বিশ্বাসের আসনেও এবার কিন্তু লড়াই কঠিন। তারা নিজের আসন ছেড়ে মমতার আসনে কতটা সময় দিতে পারবেন তা নিয়ে সন্দেহ আছে। এই পরিস্থিতিতে শুভেন্দুর ইচ্ছা, এবং শুভেন্দু ঘনিষ্ঠরা বলছেন দাদার ইচ্ছা মেনে নিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব, তাহলে শুভেন্দু বনাম মমতার লড়াই একটা তুলকালাম কিছু হতে চলেছে কলকাতার ভিভিআইপি কেন্দ্র ভবানীপুরে। আমি আবারও বলছি, রাজনীতি অসম্ভবের শিল্প। সবকিছু ঠিক থাকলে এবং শেষ বেলায় কোনো বড় বদল না হলেই এটা হচ্ছে। ভবানীপুরে শুভেন্দু প্রার্থী হচ্ছেন। বিজেপির প্রার্থী তালিকায় এবার সত্যি করেই অনেক নতুন মুখ দেখা যাবে, যারা সংগঠনের দায়িত্বে ছিলেন, কখনো বিধানসভা লোকসভা কিভাবে লড়েননি, এমন অনেককে এবার প্রার্থী করা হবে। বলছিলাম মোটামুটি অর্ধেক প্রার্থী তালিকা তৈরি হয়ে গিয়েছে, আর ভোট ঘোষণা হওয়ার পরে পরেই
প্রথম তালিকা প্রকাশ করা হবে, এরপর দুটো দফায় বাকি যে প্রায় 150 আসনের বাকি থাকবে সেটা দুটো দফায় প্রকাশ করা হতে পারে। আর জনা দশেক পুরনো বিধায়ক তারা বাদ যেতে পারবেন এবং সেই জায়গায় যে নতুন মুখ আসবে তারা সকলেই সাংগঠনিক কাজে যুক্ত ছিলেন। ফলে শুধু ভবানীপুর নয়, সর্বত্র বিজেপি একটা জোর লড়াই দিতে চাইছে। কতটা পারবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে মানুষের উপরে, কারণ নেগেটিভ ভোট পাওয়া সহজ, পজিটিভ ভোট পাওয়া কঠিন। সেই কঠিন কাজটাই করতে হবে এমন নির্দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়ে দিয়েছেন। উন্নয়নের কথা বলে সীমান্ত সুরক্ষিত হবে, জাতীয় নিরাপত্তা বাড়বে, বাংলার ছেলেমেয়েরা অন্য রাজ্যে পড়তে যাবে না, কাজ করতে যাবে না, এই রাজ্যে কাজের সুযোগ হবে, শিল্প হবে। এইসব প্রতিশ্রুতি নয়, যা অন্য জায়গায় হয়েছে, অন্য রাজ্যে হয়েছে, বিহার, উড়িষ্যা, পাশের দুই রাজ্যে কিভাবে বিজেপি আসার পর ডেভেলপমেন্ট হয়েছে, উত্তরপ্রদেশ কেমন বদলে গেছে, এই উদাহরণগুলো নিয়ে মানুষের সামনে যেতে হবে। এটাই প্রধানমন্ত্রীর নির্দেশ। অমিত শাহ সেই একই পথে চলেছেন কিন্তু আপনারা দেখুন, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এরকম পজিটিভ ভোট পাওয়ার জন্য নতুন ঘোষণা করতে পারে। এবং এবার যে প্রধানমন্ত্রীর সফর, তাতে 16,990 কোটি টাকারও বেশি আর প্রকল্পের তিনি উদ্বোধন করবেন এই রাজনৈতিক সভার আগে। তার মধ্যে জাতীয় সড়ক রয়েছে মুর্শিদাবাদ জেলায়, এছাড়া NH16, NH19, NH14, NH12 এর মানে এর যে মাল্টি করিডর কানেক্টিভিটি সেটাও শুরু হবে। অর্থাৎ আমি বারবার আপনাদের বলছি যে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব একদম স্পষ্টভাবে চায় হলদিয়া ডক কমপ্লেক্সের উন্নয়নের জন্য কিছু প্রকল্প প্রধানমন্ত্রী ঘোষণা করবেন। খিদিরপুর ডক 1 ইস্ট, ডক 2 ইস্ট, এই দুটোর উন্নয়নমূলক কিছু প্রকল্প তৈরি হবে। হলদিয়ায় 5 নম্বর বার্থ হবে। এগুলোর সব উদ্বোধন যেগুলো কেন্দ্রীয় সরকার করতে পারে সেটা প্রধানমন্ত্রী এই সফরে করে দিচ্ছেন। এটাই তার ভোটের আগে, মানে ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে শেষ সফর, এই সময় তিনি করে ফেলছেন, এরপর করা যাবে না। এরপরেও সম্প্রতি আমরা জানি যে রেলের কিছু বিস্তারের সিদ্ধান্ত মন্ত্রিসভা নিয়েছেন, তার কথাও প্রধানমন্ত্রী বলবেন। এবং তৃণমূলকে কি ভাষায় আক্রমণ করতে হবে, কি করা হবে, সেটাও কালকেই তিনি বুঝিয়ে দেবেন। তবে আজকের প্রতিবেদনে যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে নন্দীগ্রামের পর ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বড় চ্যালেঞ্জ। SIR একটা চ্যালেঞ্জ করে দিয়েছিল, এবার শুভেন্দু অধিকারীকে প্রার্থী করে বিজেপি আরো বড় চ্যালেঞ্জের সামনে মুখ্যমন্ত্রীকে দাঁড় করাতে চাইছেন। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দেবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।